আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না। এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার। ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশের 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ এ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। এবং 2 হচ্ছে, আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই। দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়জি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া, আত্মরক্ষার সুযোগ দেওয়া? আমি দেখেছি ল কখনো বদলায় না। একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস আছে তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। ওয়ান চিফ জাস্টিস স্টেড, আদার চিফ জাস্টিস ক্যান্সেলড। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। কি বলছেন? কোনো কেসে স্টে হলে সেটা কি ওখানেই কি সেই কেসটা স্টপ হয়ে যায়? স্টে মানে কি? স্টে কিসে হয়েছিল? যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলকে বাতিল করার একটা অর্ডার করেছিল, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তো সুপ্রিম কোর্ট প্রথমে ওটা যেটা হয় আর কি, যে ওখানে ক্যান্সেল করা হয়ে গেছে, তো একটা রানিং ব্যাপার, তো সেটাকে স্টে করে দিয়েছিল, দিয়ে এবার খতিয়ে দেখা, হিয়ারিং পর্ব চলা, সেটাকে কন্টিনিউ রেখেছিল। তো স্টে মানে কি? ওটাকে কি মানে খারিজ করে দেওয়া, যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা করেছে সেটা খারিজ? এটা কি খারিজের ব্যাপার ছিল ওয়ার্ল্ড কোর্টের? স্টে দিয়েছিল। স্টে মানে স্টে মানে খারিজ না। যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডারটা করেছে সেটা ঠিক না, ওটা খারিজ না, স্টে। তো স্টে করেছে, ওটা হিয়ারিং পর্ব কন্টিনিউ ছিল, তারপর অর্ডার এসছে। এটাকে নিয়ে মানে এইরকম কি বলছেন যে আগের মানে প্রধান বিচারপতি তিনি স্টে করে গিয়েছিলেন, এখন যিনি এসছেন তিনি এটাকে করে দিলেন? কি করে হলো মানে কি করে? কি অবাকের কি আছে? স্টে তো আমি দর্শক জানি না, আমি ভাষা হারিয়ে ফেলছি আজকে। মানে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে বলতে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে সেটাকে বহাল রেখেছে। তো সেটা নিয়ে মানে আমি তো ভাবছিলাম যে আজকে লজ্জাতে মুখ দেখাবেন না, এ তো দেখছি পুরোপুরি নির্লজ্জ একজন মহিলা, পুরোপুরি নির্লজ্জ। গলার আওয়াজ শুনছেন দর্শক? মানে কোনো কুণ্ঠাবোধ আছে? মানে কোনো মানে লজ্জা লাগা বলে কিছু আছে? একটা সরকারের এত বড় দুর্নীতি সুপ্রিম কোর্টেও এস্টাবলিশ হয়ে গেল, সুপ্রিম কোর্ট অর্ডার করলো, লজ্জাতে মুখটা নামিয়ে অন্তত 7 দিন কালীঘাট থেকে বের হওয়া উচিত ছিল না? কথা বলছেন কিভাবে দেখুন, নবান্নে বসে কিভাবে কথা বলছেন। ওনাকে ওখান থেকে একটা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল আজকে মানুষের যা রাগ হয়েছে, বাংলার মানুষের, যে উনাদের জন্য অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে আজকে যোগ্য চাকরি যারা চাকরি করছিলেন তারাও পথে বসে গেলেন। আর উনি বড় বড় লেকচার ঝাড়ছেন এখনো। এটা বিজেপি করিয়েছে, অমক করিয়েছে, তমক করিয়েছে, বাংলাকে শেষ করার একটা প্ল্যান মানে বিজেপির। এটা করে কথা হলো?
এটা একটা কথা হলো, এটা বিজেপির সঙ্গে কী সম্পর্ক এলো? কলকাতা হাইকোর্টের অর্ডার, সেটাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট, তো সেখানে বিজেপির সম্পর্ক এখানে কোত্থেকে চলে এলো? মানে কিছু একটা বলতে হবে না? সব কিছুর মধ্যে একটা পলিটিক্স একটা ঢুকিয়ে দিতে হবে না? বলছেন যে একটা অপরাধের কতজনের না কতবার শাস্তি হবে বলছেন, মানে পার্থকে জেলবন্দি করে রাখা হয়েছে, বাকি সব খালাস। পার্থকে জেলবন্দি কেন করা হয়েছে? দুর্নীতির জন্য। তো যদি দুর্নীতি এস্টাবলিশ হয়ে যায়, তো যারা মানে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তো তাদের চাকরি বাতিল হবে না? আর আপনি তো আলাদা করে দিলেন না, সেই জন্য আরও যারা যোগ্য তারাও ভুক্তভোগী হয়ে গেলেন, আপনার জন্য হয়ে গেলেন। তো আর এটা তো আমরা পরিষ্কার বুঝছি, এই যে অপরাধীর বিচার বলছেন না, আসল অপরাধীর বিচার তো হয়নি। আসল অপরাধী তো একজনই, তাকে তো এখনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তার বিরুদ্ধে। সেটা হলে সব টুটি টেপা হয়ে যেত। পরিষ্কার তো মানুষের চোখে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসল অপরাধী কে। যে এত বড় ঘটনার পরেও মুখের আওয়াজ, গলার আওয়াজ, গলাবাজি, ছি 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 ছি। বাংলার মানুষকে কি ওনার নিজের পরিচয় তুলে ধরছেন, লজ্জার ব্যাপার। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্পর্কেও এখন কথা বলা শুরু হয়ে গেছে। চন্দ্রচূড় খুব ভালো ছিল, তাই না? খুব ভালো ছিল। আমি জানি না আপনার এই মন্তব্যের মাধ্যমে কি মানে বোঝাতে চাইছেন। আপনি বলেন যে অঙ্কটা বুঝে নেবেন, আমরা তো অন্য অঙ্ক বুঝছি। বর্তমানে যিনি বিচারপতি রয়েছেন, প্রধান বিচারপতি, তিনি তো হিয়ারিং পর্ব শেষ করে অর্ডার লিখেছেন, আর আগের বিচারপতি স্টে করে গেছিলেন। আপনি অঙ্ক বুঝতে বলছেন, এখন তো আমরা অন্য অঙ্ক বুঝছি। এখনো কথা বলছেন কি সর্বনাশটা করেছেন, যোগ্য চাকরিজীবীদেরকে পথে বসিয়ে দিয়ে কি সর্বনাশটা করেছেন, এখন আবার লেকচার ঝাড়ছেন, এখনো কথা বলছেন। লজ্জা লাগে না কথা বলার জন্য? এমন নজির তৈরি করছেন, বাংলার মানুষ আজীবন মানে মনে রাখবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে যে চোর ধরা পড়ে যাওয়ার পরেও গলাবাজি করে। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না, পুরো ওই টাইপের। আপনি নিজেকে সেই মতো করে এস্টাবলিশ করেছেন, নিজের নামের সঙ্গে ওইটা যুক্ত করে ফেলছেন আপনার কর্মকাণ্ডে, আচরণে। লজ্জার। আবার দর্শক, আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আবার ধরেছেন। কি বলেছেন দর্শক শুনবেন? আমি তো অন্য মানে এর ব্যাখ্যা অন্য পাবো, যে তার মানে জাস্টিস যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার মানে তিনি যেটা ধরেছিলেন, তার মানে সেটাই তো আজকের দিনে মান্যতা পাচ্ছে যে তিনি ভুল বিচার করেননি। যেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় যে বিজেপির লোক, বিজেপির সঙ্গে যোগাযোগ, আরে তিনি তো কবে মানে ছেড়ে দিয়েছেন হাইকোর্ট, তারপর তিনি পলিটিক্সে জয়েন করেছেন, কিন্তু পরে ধাপগুলো যেখানে যাচ্ছে তার কথাই তো মান্যতা পাচ্ছে। তাহলে কি করে তাকে বিজেপির লোক বলে বিজেপি করিয়েছে বলে বলছেন কি করে? আগে দর্শক শুনুন কি বলেছেন, কতটা ছোট করার চেষ্টা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাক্তন বিচারপতি। আগে দর্শক শুনুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি যে নির্লজ্জতার মানে কোনো শেষ নেই, সীমাহীন। আর একটা কথা বলি আপনাদের, হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত না, ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন, আগামী দিন পাবে এর জবাব। মানে কি নির্লজ্জ! আমি শুধু ভাবছি দর্শক যে কি নির্লজ্জ, মিনিমাম লজ্জাবোধ নেই। তার মানে এটা তো এস্টাবলিশ হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন যা বলেছিলেন সেটাই সত্য, তার কথা কোনো কোর্ট কাটতে পারছে না, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট। এই তো আপনি পক্ষান্তরে ওটাই প্রমাণ করে দিচ্ছেন, আর এটাকে বলছেন এই করেছে, সেই করেছে, বিজেপি করিয়েছে, সিপিএম করিয়েছে। সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু লয়ার, সেজন্য এখন সিপিএমকে ধরা হচ্ছে আর কি। মানে কি বলবেন, তার হাতা মাথা কিছু খুঁজে পাচ্ছেন না। পুরো পাগলামি চলছে এবং আনাড়িপনা চলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রথম থেকে ওইভাবে না ধরতেন, বেশ তো ড্যাং ড্যাং করে ঘুরতেন। এখন বলছেন এসএসসি ওটা অটোনমাস বডি, ওখানে আমরা কিছু করি না। এখন পাস কেটে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে, কারণ যেহেতু এসএসসি রিলেটেড, এখন বলছে ওরা আলাদা। আরে আলাদা কি? এখানে তো সবের মাথা আপনি। এই যে চ্যালেঞ্জ করে চলে যাওয়া, এগুলো কারা করছে? কারা গড়িমসি করছে? এসএসসি কি সরকারের পার্ট না?
অটোনমাস বডি মানে কি বাইরে, ওটা কি অন্যভাবে হয়? ন্যাকামো চলছে সবকিছু, ওই পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকে দিয়ে সমস্ত দুর্নীতি জোচ্চুরি এগুলোকে অস্বীকার করা। আজকের দিন আবার বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকলে এত কিছু আমরা জানতেই পারতাম না, এত দুর্নীতি হয়েছে জানতেই পারতাম না। আরো এইভাবে চলতো, আর কত দুর্নীতি, কত চাকরির বাজার তৈরি, খোলা বাজার করে রেখে দেওয়া হতো, শুধু পয়সা দাও চাকরি দাও, এই হতো। এতটা ওপেন হয়ে গেছিল পুরো বিষয়টা, ওপেন হয়ে গেছিল। এবার তো হাটে বাজারে কিনতে পাওয়া যেত মনে হয় চাকরির ফর্ম, এইরকম হয়ে গেছিল। আজকে জাস্টিস গাঙ্গুলি, মানে উনি যখন জাস্টিস ছিলেন, উনি ধাক্কাটা মেরেছিলেন। কত চেষ্টা করেছেন, কত চাপ তৈরি করা হয়েছিল, ঘন ঘন অর্ডার দিয়ে মানে করেছিলেন বলে আজকে এতটা আনার্থ হয়েছে জানতে পেরেছি, এবং সেটা এস্টাবলিশ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপনি বা আপনার কল্যাণ ব্যানার্জি তো খুব বড় বড় কথা বলেছিলেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছিলেন সেগুলো একটাও টিকবে না, সব নাকি ভুলভাল কথা। আর আপনি বলছেন উনি প্রথম অর্ডার দিয়ে গেছেন, সেগুলো এখন চলছে। তার মানে ঠিক আছে তো, তার মানে জাস্টিস গাঙ্গুলি যখন ছিলেন, তার মানে ওনার অর্ডারই তো টিকছে, তার মানে উনি তো ভুলভাল অর্ডার দেননি, সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কাটতে পারেনি। ন্যাকামো হচ্ছে, নাম ভুলে যাচ্ছেন, টাইটেল ভুলে যাচ্ছেন, বিজেপি এমপিকে না ভুলে যাচ্ছেন। পাগলামি, শয়তানি, পাগলামি না শয়তানি হচ্ছে এটা। এবং দর্শক, আমি শেষে একটা বক্তব্য শোনাবো, ভালো করে শুনবেন। যে দুর্নীতিকে মানে বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট এতটা এই রকম অর্ডারটা দিয়েছে, কিন্তু তারপরেও ফের যাদের চাকরি চলে গেল তাদেরকে নিয়োগের বিষয়ে যে ভাবনা এবং যে চেষ্টা মানে চলছে রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর, আমি নিশ্চিত এখানে আরও একটা বড় দুর্নীতি হবে এই নিয়োগের ক্ষেত্রে। কারণ উনি চেষ্টা করছেন যাদের চাকরি গেল সকলকে আবার পুনর্নিয়োগ করে দিতে। সুপ্রিম কোর্ট বলেছে বলে একটা প্রসেস চালানো হবে, কিন্তু সেখানে একটা প্রচণ্ড একটা কারচুপি হবে, সেটা কিন্তু আমি আজকে ওনার কথাতে পরিষ্কার বুঝতে পেরেছি। আমি কি বক্তব্যটা আপনাদেরকে মানে উনি কি বলেছেন দর্শক আপনাদেরকে শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে না, এত কিছু হলো, এত হিয়ারিং হলো, সুপ্রিম কোর্ট অর্ডার করলো, কিন্তু অবস্থার পরিবর্তন এই রাজ্যে হবে না। কারণ যিনি প্রশাসনিক প্রধান রয়েছেন তিনি তো নিজেই এইগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। এত কিছু হলো, এইরকম অর্ডার হলো, যে অর্ডারে ছিচি করছেন গোটা দেশের মানুষ, তারপরেও মুখ্যমন্ত্রীর বয়ান তো এরকম শুনছেন, তার সঙ্গে ওনার চিন্তাভাবনা কি দর্শক আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শুনবেন। এবং এটাকে নিয়ে আবার উনি নিজেকে ভগবান ভগবতী বা কি মানে বিরাট রূপে আর কি দেখানোর চেষ্টা করছেন পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। সেটাকে নিয়ে কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু লম্বা ভিডিও একটু শুনতে হবে দর্শক, শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রীদের, যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায় মানুষের পাশ থেকে, তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে আমাদের ভাষায় বলতে পারেন গড, আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর, আমাদের ভাষায় বলতে পারেন আল্লাহ, আমাদের ভাষায় বলতে পারেন মা। বিশ্বাস এবং ভরসাই তো আস্থা এবং ধর্ম, আর ধর্ম মানে মানবিকতা, আর ধর্ম মানে কর্ম। Somebody is to bail the cat. This is the right time, and that's why this warning bell to CPM and BJP party. কারোর চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে, জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে, জাজমেন্ট মেনেই সেটা আমরা করব। কিন্তু সাথে সাথে একথাও বলবো, আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি, কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই।
যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন, এতে আমাদের সাহায্য হবে। আমি শিক্ষক শিক্ষিকারা আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক, একটাও কোনো ঘটনা ঘটুক। তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। যারা ডিপ্রাইভ টিচার্স, মানে যাদের কেস বাতিল করা হয়েছে, এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে, 3 মাসের মধ্যে প্রসেস ঠিক করবে, আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। 2 হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে, সেটা তাদের মতো করবে, সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না, কারণ ম্যাটার যখন কোনো সাবজুডিস হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না। দ্বিতীয়ত আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান, এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি, এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব, এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আপনারা অ্যাপ্লাই করুন, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। মানে আবার সবার চাকরি হয়ে যাবে, উনি যে আশ্বাস দিচ্ছেন আবার সবার চাকরি হয়ে যাবে, তাই তো প্রশ্ন। তাহলে চাকরি বাতিল করার কি প্রয়োজন রয়েছে? উনি বলছেন টাকা ফেরত দিতে হবে না, সবাই অ্যাপ্লাই করতে পারবেন, এরকমই বলেছে, আর সবার চাকরি মানে সমাধান হয়ে যাবে, ধৈর্য হারাবেন না, হয়ে যাবে। তার মানে সবাইকে আশ্বাস দিচ্ছেন সবার চাকরি হয়ে যাবে। তাহলে চাকরি বাতিলের কী বা প্রয়োজন রয়েছে? তার মানে এটা পরিষ্কার ফের সবাইকে নিয়োগ করে দেওয়া হবে। উনি বলছেন সুপ্রিম কোর্টের প্রসেস আছে, মানে বলেছে সেই মতো করে করবো। তার মানে কীভাবে করবেন ওনারা ঠিক করে নিচ্ছেন কীভাবে কী করবেন, কিন্তু সবার চাকরিটা যে করে দেবেন সেটা মোটামুটি আশ্বাস দিয়ে দিচ্ছেন। তার মানে আরও একটা ভয়ঙ্কর দুর্নীতি হতে চলেছে, আরও একটা ভয়ঙ্কর অনিয়ম দুর্নীতি হতে চলেছে। এবং দর্শক দেখুন, নিশ্চয়ই শুনলেন যে উনি হয়তো বুঝতে পেরেছেন যে যাদের চাকরি চলে গেছে এবার ওনারা রাস্তাতে নামবেন, তাদেরকে অন্যদিকে ঢলতে দেওয়া যাবে না, ওদেরকে ধরে ফেলতে হবে, বেঁধে ফেলতে হবে। সেই জন্য কী হলো আমি জানি না, উনি কোথায় হঠাৎ করে কি ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন নাকি তৈরি হয়ে গেছে। কখন তৈরি হয়ে গেল? এই তো অর্ডার আজকে হয়েছে, তার মধ্যে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেল। তারা আবার মিটিংও ডেকে ফেললেন 7 এপ্রিল। কখন কোত্থেকে কারা করে ফেললেন? আসলে এটুকু পরিষ্কার, অন্য কেউ না। সবাই তখন কান্নাকাটি করছেন না যারা যোগ্য রয়েছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আগে থেকেই তৈরি করা, বা নিজেরাই অর্গানাইজ করছেন, নিজেরাই বুক করছেন নেতাজি ইনডোর স্টেডিয়াম। আসলে সবাইকে ওখানে নিয়ে এসে ললিপপ ধরাবেন, ললিপপ ধরাবেন, মানে ওনাদেরকে নিয়ে আবার রাজনীতি করবেন, ওনাদেরকে দিয়ে আবার বলাবেন এটা বিজেপি করেছে, সিপিএম করেছে, এই করেছে সেই করেছে, ওনাদেরকে দিয়ে বলাবেন। মানে ইনাদের জন্য এত ছেলে রাস্তায়, আবার ওদের মানে নিজেদের জন্য এইরকম হলো ঘটনা, আবার সেই দোষটা অন্যদের ঘাড়ে চাপানোর জন্য তার একটা ব্লু প্রিন্ট তৈরি করে নেওয়া হয়েছে, এই অ্যাসোসিয়েশন ইত্যাদি তৈরি করা হয়েছে বলে আবার সেটাকে দেখবেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিয়ে কীরকম আবার নাটকবাজি চলবে। বুঝতে পারছেন? আমি একটুকু বলতে পারি দর্শক, যারা এদের পাল্লায় পড়বেন তাদের সর্বনাশ আবার নতুন করে আসবে। কারণ এদের যা মন মানসিকতা, যেভাবে নিয়োগের কথা বলছেন, এ হবে না। আবার কেস হবে, অনিয়ম হলেই কেস হবে, আর কেসের ভিত্তি থাকলেই কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে। মানে বলেছেন, উনি কী বলেন, এরা মানে চাকরি খেয়ে নিচ্ছে। আরে কে চাকরি খেয়ে নেবে? আপনি যদি নিয়মে করেন তো চাকরি আবার কে খেয়ে নেবেন? যদি মামলার ভিত্তি না থাকে কোর্ট কেন মামলা শুনবে? কোর্টের কি সময়ের দাম নেই?
সুতরাং এই যা মানে বুঝলাম আজকে দর্শক যা গলাবাজি যা বুঝলাম, এ অবস্থার কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যদের চাকরি চলে গেছে, আবার যে প্রসেসটা করতে যাচ্ছেন এটা নিয়েও মামলা হবে, এটাও দেখবেন ক্যান্সেল হবে। ফলে যারা এনাদের পাল্লায় পড়বেন, আমি এটুকু বলতে পারি এই সরকার থাকাকালীন স্বচ্ছভাবে নিয়োগ সম্ভব না। সুপ্রিম কোর্ট যে পুনর্নিয়োগের কথাটা বলেছে, যদি সুপ্রিম কোর্ট আলাদা করে একটা সিস্টেম রাজ্যের বাইরে করতে পারে না অন্য কাউকে দিয়ে, আমার মনে হয় তবেই খানিকটা মানে তবেই এত ফেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাজ্য সরকারের হাতে যদি ফের নিয়োগের দায়িত্ব দেওয়া হয়, কখনো এই নিয়োগ স্বচ্ছভাবে হবে না। দেখবেন এখানেও কেনা বেচা হবে, এখানেও কেনা বেচা হবে, আর এটা নিয়েও মামলা হবে। মানে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন যোগ্যদের। আবার যেভাবে চলছেন ওনার যেভাবে মানে মানসিকতা বুঝতে পারলাম, ভবিষ্যৎ আবারও অন্ধকার হবে, নতুন করে আবারও অন্ধকার হবে। দেখে নেবেন দর্শক, এদের হাতে চাকরির নিয়োগ ছেড়ে দিলে সম্ভব না, অন্তত এইগুলো বিতর্কিত যে ব্যাপারটা সম্ভব না। এনাদের আপ্রাণ চেষ্টা হবে, ওনারা মজা পেয়ে গেছেন যখন থেকে বলেছে পুনর্নিয়োগ, চলো ওখানে অর্ডার বাতিল করে দিয়েছে, তো আমরাও দেখবেন ব্যাস আমাদের হাতেই তো সব দেখবেন করে ঢুকিয়ে দেবো। গলাবাজি দেখছেন, গলাবাজি মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন। আবার বলছেন আমি সব জানি, একটা জেলা আছে সেখান থেকে এই সব হয়েছে। তো সব যখন জানেন ব্যবস্থা নেননি কেন? আর এটুকু তো বলবো, উনি যখন নিজে বলছেন সব জানি, তাহলে ওনাকে কেন ইন্টারোগেট করা হবে না যে আপনি কি জানেন বলুন তো, কোত্থেকে কি অনিয়মে চাকরি হয়েছে বলুন। বুঝতে পারছি টার্গেট হচ্ছেন শুভেন্দু অধিকারী, তাই তো? শুভেন্দু অধিকারীকে টার্গেট করে মানে এদিকে জ্বলছে আর এদিকে শুধু রাস্তা খোঁজা হচ্ছে কীভাবে কি এটাকে সাফাই দেব। জানেন যদি ব্যবস্থা নেননি কেন এতদিন, ব্যবস্থা নেননি কেন? এই জন্যই তো বলছি যে ইনাকে কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত। উনি সব জানেন, সবের মাথা, আর ধরা পড়লে শুধু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন, আবার অন্য সময় বলেন আমি জানি, আমি সব জানি। ন্যাকামোর চূড়ান্ত, শয়তানির চূড়ান্ত, নির্লজ্জপুরার শেষ নেই, সীমাহীন। দুর্ভাগ্যের যে ওনাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এখনো বলতে হচ্ছে। এই মানুষটির জেল যদি না হয় আর কার জেল হবে? এতবার দুর্নীতির হওয়ার পরেও উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে প্রশ্ন তুলছেন, মানে বিচার সম্পর্কে প্রশ্ন তুলছেন, এখনো গলাবাজি করে যাচ্ছেন, এখনো সবাইকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। তো এর জেল হবে না? একে বাইরে রেখে নিয়োগ হবে? একে বাইরে রেখে কখনো দুর্নীতি বন্ধ করা যায়? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।